ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে বলতে হচ্ছে বাংলাদেশে টোটাল মন্দ ঋণের পরিমাণ 6,44,000 কোটি টাকা। না এটা এই সংসদে যদি আমরা ঋণ খেলাপি বলতে না পারি এই সংসদে, তাহলে মাননীয় স্পিকার আমরা কোথায় বলবো? এখানে যারা আছেন কেউ ঋণ খেলাপি না। সদস্য ব্যারিস্টার রুবিন ফারহানার বক্তব্য ঘিরে আবার উত্তপ্ত হলো জাতীয় সংসদ। দর্শক, ব্যারিস্টার রুবিন ফারহানা আজকে সংসদে পুরোভাবে কিন্তু ফাটিয়ে দিয়েছে এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে মুখের উপরে কিন্তু উচিত জবাবটাই দিয়েছে ব্যারিস্টার রুবিন ফারহানা। দর্শক, আপনারা কিন্তু সকলেই জানেন রুবিন ফারহানা যখন সংসদ ভবনে কথা বলে তার নিজ বাবাকেও ছাড়ে না। দর্শক, আজকে কিন্তু সেটাই হয়েছে, ব্যারিস্টার রুবিন ফারহানা মুখের উপরে উচিত জবাবটাই দিয়ে দিয়েছে এবং আমরা কিন্তু দেখেছি রুবিন ফারহানা যখনই অন্যায় হতে দেখে তখনই কিন্তু তিনি প্রতিবাদ করে এবং উচিত জবাবগুলাই দেয় এবং তার কারণে কিন্তু পুরো সংসদ ভবনে আলোচনা শুরু হয়ে গিয়েছে এবং সারা দেশে আলোচনার সমালোচনার ঝড় উঠে গেছে, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। এই সংসদে দাঁড়িয়ে বলতে হচ্ছে বাংলাদেশে টোটাল মন্দ ঋণের পরিমাণ 6,44,000 কোটি টাকা। আজকের বক্তব্য চলাকালীন মাননীয় সংসদ সদস্য জিনাত চায় আবু তাহের উনি এক জায়গায় বলেছেন দাঁড়িয়ে যে ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে কথা বলতে। এই যে ঋণ খেলাপিদের এই সংসদ, এই শব্দ কোথা থেকে পেলেন মাননীয় সদস্য? না এটা জিনাইদা চার বলেননি, আমি যতটুকু শুনতে পেরেছি এটা রুমিন ফারহানা বলেছিলেন। আমি অনুরোধ করব আপনি এই শব্দটি, এখানে যারা আছেন কেউ ঋণ খেলাপি না। মাননীয় স্পিকার, যখন যেই সরকার ক্ষমতায় থাকে তারা আশা করে বিরোধী দল তাদের কিছুটা হলেও প্রশংসা করবে। সেজন্য আমরা লক্ষ্য করি 212 জন সংসদ সদস্য সরকারের প্রশংসা বা স্তুতিমূলক বক্তব্য দিলেও সরকার ব্যাকুল হয়ে বিরোধী দলের দিকে তাকায় এবং প্রশ্ন করে আমাদের এই বাজেট সম্পর্কে একটাও কি ভালো কথা বলবার নাই? সেই কারণে মাননীয় স্পিকার, আমি একটু পজিটিভ কথা দিয়ে আজকে আমার বক্তব্য শুরু করি। আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কারণ তিনি নিত্য প্রয়োজনীয় এবং কৃষি পণ্যের উপর উৎসে কর কমিয়েছেন। 5%, 2% এবং 1% হারে যেটা উৎসে কর ছিল সেটাকে উনি 0.5% নামিয়ে এনেছেন এবং যে কারণে চাল ডাল সহ যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমাদের কিনতে হয় সেগুলোর দাম কমবে বলেই আমি আশা রাখি। এইবার মাননীয় স্পিকার, আমি একটা গল্পে আসি। একজন সংসদ সদস্য, ওনার নাম ধরে নিলাম মফিজ, সেই বেচারার মাসে বেতন 1,76,000 টাকা। এর বাইরে তার কোনো গার্মেন্ট ব্যবসা নাই, তার কোনো ইয়াবা ব্যবসা নাই, তার কোনো অস্ত্রের ব্যবসা নাই, তার কোনো অবৈধ ব্যবসা নাই। কিন্তু তার স্বপ্ন হলো ঢাকা শহরে 3 একর জায়গার উপরে প্রাসাদোপম বাড়ি তৈরি করে সামনে একখানা সুইমিং পুল নিয়ে সেখানে হরিণ এবং ম্যাকাও পাখি পুষবার। কিন্তু মাননীয় স্পিকার, তার এই 1,76,000 সৎ পয়সার টাকায় কি ঢাকা শহরে 3 একর জায়গায় প্রাসাদোপম বাড়ি মেনটেন করা, তৈরি করা সম্ভব নয়। ঠিক একইভাবে মাননীয় স্পিকার, যখন 9,38,000 কোটি টাকার বাজেট আসে তখন আমরা বুঝতে পারি এই বাজেটটি কিভাবে বাস্তবায়িত হবে। এর মধ্যে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, ঘাটতি 2,43,000 কোটি টাকা। এনবিআর এর ঘাড়ে দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকা উত্তোলনের দায়, যেটা মোট আয়ের 86.9%। যদি 2025-26 অর্থ বছরের দিকে তাকাই মাননীয় স্পিকার, আমরা দেখব এপ্রিল পর্যন্ত 3,26,000 কোটি টাকার বেশি এনবিআর আদায় করতে পারে নাই। সেই এনবিআর কে যদি আমরা 3 লক্ষের দ্বিগুণ 6 লক্ষ কোটি টাকা আদায়ের দায় চাপিয়ে দেই, এনবিআর এর পক্ষে কি করে সেটা আদায় করা সম্ভব আমার মাথায় ঢুকে না। তাহলে যে 2,43,000 কোটি টাকার ঘাটতি বাজেট, এনবিআর যদি 6 লক্ষ কোটি টাকা তুলতে না পারে কর হিসেবে, সেই ঘাটতি আরো বাড়বে। আর ঘাটতি মেটানোর রাস্তা আছে মাত্র 2টা। এক হলো দেশের ব্যাংক থেকে ঋণ নেওয়া, 2 হচ্ছে বিদেশ থেকে ঋণ বা অনুদান নেওয়া। দেশের ব্যাংকিং খাত থেকে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,12,000 কোটি টাকা। এনবিআর তার লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে ঘাটতি বাড়ার সাথে সাথে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার পরিমাণও বাড়বে। আর সরকার যখন ব্যাংকিং খাত থেকে ঋণ নেয় মাননীয় স্পিকার, যাদের অর্থনীতির ব্যাপারে ন্যূনতম ধারণা আছে তারা সকলেই বুঝতে পারবে যে তখন ব্যক্তি খাতে ঋণের পরিমাণ অটোমেটিক্যালি কমে যায়। 25 নভেম্বর 2025 প্রথম আলোর খবর বলছে বিনিয়োগে এতটা মন্দাবস্থা আগে দেখেনি বাংলাদেশ।
জ্বালানি সংকট, আর্থিক খাতে দুরবস্থা, উচ্চ সুদহার, উচ্চ মূল্যস্ফীতির সাথে যুক্ত হওয়া অস্থিরতা ও অনিশ্চয়তা সবকিছুই ভূমিকা রেখেছে। অথচ অর্থনীতি যে গর্তে পড়েছে সেখান থেকে তুলবার জন্য বিনিয়োগ ছাড়া সরকারের হাতে আর কোনো রাস্তা নাই। অর্থমন্ত্রী নিজেও সেটা উপলব্ধি করে বলেছেন, আমরা ঋণ নির্ভর বাজেট থেকে ধীরে ধীরে বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে যেতে চাই। কিন্তু বিনিয়োগের জন্য যে পরিবেশ দরকার তার কতটা বাংলাদেশ এনশিওর করতে পারছে? গ্যাস এবং বিদ্যুতের দুষ্প্রাপ্যতা, আমলাতান্ত্রিক জটিলতা, অবকাঠামোগত দুর্বলতা, ঋণ প্রাপ্তির সমস্যা, ঋণে উচ্চ সুদ পুরো বিষয়টিকে এতটাই জটিল করেছে যে ইজ অফ ডুইং বিজনেস বা ব্যবসা সহজীকরণের যেই তালিকা বিশ্ব ব্যাংক প্রকাশ করে সেখানে 190টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 168তম। মাননীয় স্পিকার, এটা 2020 সালের পরিসংখ্যান, এরপরে নতুন পরিসংখ্যান পাওয়া যায়নি। যে দেশে সরকারি হিসেবে বেকারের সংখ্যা 26 লাখ আর বেসরকারি হিসাবে সেটা 1.25 কোটির ওপরে, সেরকম একটা দেশে যদি বিনিয়োগের জন্য পর্যাপ্ত অর্থ না পাওয়া যায় কিংবা বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি না করা যায় তাহলে কি করে নতুন কর্মসংস্থান তৈরি হবে আমি জানি না। সে কারণেই বাংলাদেশের প্রবৃদ্ধিকে জবলেস গ্রোথ হিসেবে চিহ্নিত করা হয়। মাননীয় স্পিকার, বিনিয়োগ যদি আমরা একপাশে সরিয়েও রাখি, ব্যাংকই বা ঋণ দেবে কোথা থেকে? ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে বলতে হচ্ছে বাংলাদেশে টোটাল মন্দ ঋণের পরিমাণ 6,44,000 কোটি টাকা। এর সঙ্গে যদি আপনি অবলোপন, পুনঃতফসিল করা এবং মামলার কারণে যে ঋণের টাকাটা আটকে আছে আদালতে, অর্থাৎ পেন্ডিং মামলা হিসাবে যেটা এখনো খাতায় তোলা হয় না অ্যামাউন্টটা, সেটা যদি আমরা যোগ করি এই পরিমাণ গিয়ে দাঁড়াবে 11 লক্ষ কোটি টাকা, যেটা মোট ঋণের 59.73%। সুতরাং ব্যাংকগুলো চাইলেও সরকারকে বেশি সহায়তা দিতে পারবে না। এর বাইরে আর থাকে টাকা ছাপানো বা কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া, সেটাকে আমরা হাই পাওয়ার্ড মানি বলি মাননীয় স্পিকার, যেটা এবং তার কারণে কিন্তু পুরো সংসদ ভবনে আলোচনা শুরু হয়ে গিয়েছে এবং সারা দেশে আলোচনার সমালোচনার ঝড় উঠে গেছে। এবং আমরা কিন্তু দেখেছি রুবিন ফারহানা যখনই অন্যায় হতে দেখে তখনই কিন্তু তিনি প্রতিবাদ করে এবং উচিত জবাবগুলাই দেয়। দর্শক, আজকে কিন্তু সেটাই হয়েছে। ব্যারিস্টার রুবিন ফারহানা মুখের উপরে উচিত জবাবটাই দিয়ে দিয়েছে। দর্শক, আপনারা কিন্তু সকলেই জানেন রুবিন ফারহানা যখন সংসদ ভবনে কথা বলে তার নিজ বাবাকেও ছাড়ে না। এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে মুখের উপরে কিন্তু উচিত জবাবটাই দিয়েছে ব্যারিস্টার রুবিন ফারহানা। দর্শক, ব্যারিস্টার রুবিন ফারহানা আজকে সংসদে পুরোভাবে কিন্তু ফাটিয়ে দিয়েছে। দর্শক, রুবিন ফারহানা পুরো সংসদ ভবনকে কাঁপিয়ে দিয়েছে এবং উচিত জবাবটাই কিন্তু রুবিন ফারহানা দিয়ে আসছে। এবং এই রুবিন ফারহানা যখনই কিন্তু অন্যায় দেখে এবং প্রতিবাদ করে, তার মতন নেতা যদি সারা দেশে থাকে এবং এই রুবিন ফারহানা যখনই কিন্তু অন্যায় দেখে তখনই কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ করে এবং তার মতন সব যদি নেতাকর্মীরা হয় তাহলে কিন্তু এই দেশটা চেঞ্জ হবে এবং সুষ্ঠুভাবে এই দেশের মানুষ থাকতে পারবে। দর্শক, আজকে এই পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।